ঢাকা ৮ আসন অত্যন্ত ইম্পর্টেন্ট বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য। এই আসনে যে দলের প্রার্থী জয়লাভ করে সাধারণত সেই দলটি ইলেকশনে বা সরকার গঠন করে। সেই কারণে ৮ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ৮ আসনে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ আহ, মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন সবসময়। এই আসনের আগে ৬ আসন ছিল, এই আসনের নামটি এরপর ৯ হয় এবং বর্তমানে ৮ আসন। এবং তার প্রতিদ্বন্দ্বী আমরা জানি যে ইনকিলাব মঞ্চের যে আব্দুল হাদী দাঁড়িয়েছিলেন, তিনি আত্মায়ের গুলিতে নিহত হয়েছেন এবং এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। এবং তারপর এনসিপির যে নাসিরুল্লাহ পাটোয়ারি প্রতিদ্বন্দ্বিতা করছেন, যে ১১ দলের জোট রয়েছে জামাতের সঙ্গে এনসিপি, সেই দলের হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, অংশগ্রহণ করছেন এবং তার প্রতিপক্ষ মির্জা আব্বাস। আমরা এই দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে যথেষ্ট একটা ফাইটিং অ্যাটিটিউড দেখছি। কিন্তু মির্জা আব্বাস খুব স্বাভাবিক রয়েছেন, অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছেন। অত্যন্ত সিনিয়র একজন মানুষ তিনি, এবং সেই ৭৭ সালে কমিশনার ইলেকশন করেছেন। জনগণের সাথে তার একটা বিশাল সম্পৃক্ততা রয়েছে দীর্ঘদিনের। এবং উনি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একজন প্রবীণ রাজনীতিবিদ, বা বাংলাদেশের রাজনীতির যদি একজন প্রবীণ অভিভাবক বলি আমি ভুল করব না। এবং মেধা মননে তিনি অনন্য সকল মানুষের কাছে। এবং তার যে প্রতিদ্বন্দ্বী, তার সন্তান তুল্য সেই নাসির উদ্দিন পাটোয়ারি। আমার মনে হয় নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক সময় অনেকভাবে ভাষাগত দিক থেকে তাকে অ্যাটাক করছেন বিভিন্নভাবে, এবং এটি করা কখনোই সভ্য নয়, কাম্য নয়। যারা রাজনীতিতে আসবে তারা তাদের সিনিয়র রাজনীতিবিদদের যদি সম্মান না করতে পারে, তাহলে আমার মনে হয় না রাজনীতিতে তাদের আসা উচিত বা রাজনীতিতে তাদের জায়গা হবে। এই জিনিসটা আপনার মনে রাখবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে গত ১৬ মাসে এই যে জুলাই বিপ্লবের পর শেখ হাসিনার পরবর্তী যে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট শুধুমাত্র আমরা লক্ষ্য করছি যে তারা করাপশনের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি, শুধুমাত্র তারা ব্যবস্থা গ্রহণ করেছে আওয়ামী লীগের উপরে। কিন্তু বাংলাদেশে যে তাদের শাসন আমলে বা তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার যখন তাদের উপর অর্পিত হয়েছে, সেই সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যত করাপশন হয়েছে এগুলো কিন্তু তারা তদন্ত করেন। নাসিম মাহমুদ ভুঁইয়ার এই এপিএস আপনারা জানেন যে ৩৫০ কোটি টাকা তার অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে। এই মর্মে ইউটিউব বিভিন্ন পত্র পত্রিকাতে এসেছে, সেখানে কোনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তাকে আইনের আওতায় নেওয়া হয়নি, বিচার কার্য পরিচালনা হয়নি। তার যে পাবলিক রিলেশন অফিসার বলি বা প্রেস সেক্রেটারি বলি মাহফুজ, সে একজন রেডিওর আরজে ছিল, সেখান থেকে কমেন্ট্রি তারপর প্রেজেন্টার হয়, এবং আরজে থেকে সে প্রেস সচিব। এবং যেভাবে এই আসিফ মাহমুদ ভুঁইয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রীড়ামন্ত্রী উপদেষ্টা থাকাকালীন সময়ে ক্রিকেট বোর্ডে অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করে তিনি সাকসেস হননি। সাকিব আল হাসানের আসার বিষয়ে তার জন্য একটা বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, এবং তিনি তার মিনিস্ট্রিতে আমার মনে হয় বিভিন্ন অকারেন্সের সাথে তার নাম ইউটিউবে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করেছি, যখন যেই পিরিয়ডে সে উপদেষ্টা দায়িত্ব পালন করছে এলজিআরডি মিনিস্ট্রি এবং ক্রীড়া যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, দুটো জায়গায় তার যথেষ্ট দুর্নাম হয়েছে। এবং একজন মানুষকে যখন আমরা অপবাদ দিব, তার অনেক দোষ, তাকে আমরা চাই না, তার প্রয়োজন নেই। আমরা নতুনভাবে সাজাতে চাই, সিস্টেম ডেভেলপ করতে চাই, করাপশন কমাতে চাই, মানুষের আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী প্রতিটি বিষয় আমরা তদারকি করতে চাই, বাস্তবায়ন করতে চাই। কিন্তু ১৬ মাসে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট মানুষের যে আশা, যে প্রত্যাশা, আকাশচুম্বী প্রত্যাশা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে, তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এবং সর্বোপরি যে ইলেকশনের জন্য যিনি গণভোটের একটি আয়োজন হয়েছে, একই দিনে ইলেকশন, জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট ইন্টারিম গভর্নমেন্টে করাটি উচিত হয়নি। কারণ এটি ৭১-এর সংবিধান। অনেকে বলছে যে ৭৫%, ৮৫% লোকের সমর্থন রয়েছে গণভোটে, স্বাক্ষর করেছেন গণভোট প্রয়োজন, ১৫% এনসিপি নিজেই করেনি গণভোটে স্বাক্ষর। এবং একটি কথা মনে রাখবেন, ৮৫ ভাগ বলছে, এটা আমি মানতে রাজি নয়, এই কারণে যে এখানে বাংলাদেশ আওয়ামী লীগকে তার বিচার কার্য পরিচালনাকালীন সময়ে তার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এই দলটি এখনো ব্যান্ড হয়নি, বন্ধ রাখা হয়েছে, কিন্তু এই দলটির অংশগ্রহণ নেই, জাতীয় পার্টি না বলছে। সুতরাং তাদের নিয়ন্ত্রণাধীন বা তাদের উপর আস্থা ছিল যে ১৪ দলের,
তাদেরও কিন্তু একটা ভোট ব্যাংক রয়েছে, তাদেরও 40 to 50% রয়েছে। সুতরাং একটা মেজরিটি জনগণের সমর্থন কিন্তু গণভোটে নাতে যাওয়ার কথা, এবং হাতে যারা দিতে চাচ্ছেন, আমার মনে হয় না জামাতে ইসলাম বাদে অন্য দল স্বতঃস্ফূর্তভাবে গণভোটে হাতে ভোট দিবে, আমার মনে হয় না, কেন জানি। এবং বিএনপিকেও আমার মনে হয় না যে তারা গণভোটে হাতে ভোট দিবেন, কারণ সংবিধানের যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেই পরিবর্তনে একাধিক কারণ দেখানো হয়েছে, এবং প্রত্যেকটি কারণ প্রত্যেকটি মানুষের আইডিওলজি বা ফিলোসফির সাথে সম্পৃক্ত না হতে পারে, সংঘাতপূর্ণ হতে পারে। কেউ 10-20টা কারণের মধ্যে 10টা কারণ পছন্দ করেন, সেখানে হা বলতে চান, আবার 10টা কারণের জন্য না বলতে চান। সুতরাং হা না যেই ভোটই দেন না কেন, সেটি হবে সত্য মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা বিষয়। সেই কারণে গণভোটের একই সাথে জাতীয় নির্বাচনে গণভোটের আয়োজনটি আমি খুব যে ভালো সার্থকতা সরকারের, সেটি আমি বলবো না। আমি মনে করব যে এটা সরকারের এক ধরনের ব্যর্থতাই আমি মনে করব, যে গণভোট দেওয়াটি উচিত হয়নি। এবং গণভোটে যদি হাতে জয়যুক্ত করে বা করানো হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, তারা কার কাছে ক্ষমতা অর্পণ করবেন? তারা কিন্তু গণপরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এবং গণপরিষদ যে ইলেক্টেড গভর্নমেন্ট থাকবে তাদের কাছে না, গণপরিষদের কাছে। তো এই হলো বিষয়। এখানে হানা ভোটটা এটা মানুষ বুঝবে তার কতটুক দেওয়া উচিত বা কতটুক দেওয়া উচিত না। প্রক্ষান্তরে আপনারা জানেন যে জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস, যিনি ঢাকার অবিভক্ত সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন যখন, তখন ঢাকা সিটি কর্পোরেশন ১৪৩ কোটি টাকার একটা দেনায় জর্জরিত ছিল। তিনি কিন্তু কোনো প্রকার অতিরিক্ত কর আরোপ জনগণের উপরে করেননি। তিনি অভ্যন্তরীণ যে আম ব্যবস্থাপনা, সেই সিস্টেম ডেভেলপ করেছেন, এবং সততার সাথে তিনি পরায়ণতার সাথে তিনি কিন্তু চেষ্টা করেছেন যে সম্পূর্ণ সততার সাথে কাজ করে এই সুদ বা দেনা মুক্ত করে আরো ৩৩ কোটি টাকা তিনি ২ বছর ৭ মাস শাসন আমলে, তার আমলে তিনি রেখে এসেছিলেন। এবং তিনি ক্রীড়া উপমন্ত্রী ছিলেন, তিনি ভূমিমন্ত্রী ছিলেন, তিনি জাতীয় গৃহায়ণ মন্ত্রী ছিলেন। তিনি আমার মনে হয় যে একটা অভিজ্ঞ রাজনীতিবিদ মির্জা আব্বাস। জনগণের সাথে তার সম্পৃক্ত রয়েছে সরাসরি। দীর্ঘদিন ধরে জনগণের ভালো মন্দ খারাপ বিবেচনা করে তিনি তাদের সমস্যার সমাধান করে থাকেন, এবং শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ এখানকার লোকদেরও একটা বিশাল আস্থা রয়েছে। প্রকান্তরে তার প্রতিদ্বন্দ্বী যে রয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি, আমার মনে হয় না নাসির উদ্দিন পাটোয়ারি সেই সম্পৃক্ততা রয়েছে। আর জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী যে সকল ছাত্রবৃন্দ সরকারের সাথে সম্পৃক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে যথেষ্ট যথেষ্ট প্রমাণাদি সহকারে অন্যায়ের কাজের একটা ফিরিস্তি রয়েছে, যেটার জন্য কিন্তু অনেক মানুষ এখন আমরা বলতে শুনি যে আমরা বিগত দিনেই ভালো ছিলাম, অথচ আওয়ামী লীগ সরকার কিন্তু পাওয়ারে নেই। তারা কিন্তু তাদের যে কর্ণধার বা পার্টির চেয়ারম্যান, তিনি দেশান্তরিত ইন্ডিয়া অবস্থান করছেন। অনেক সিনিয়র লিডাররা বাংলাদেশে থাকতে পারছেন না, যারা তৃণমূলের লিডার তারাও ঠিক মতো ঘরে থাকতে পারছেন না বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে। সুতরাং এক প্রকার আওয়ামী লীগের মাঠটি খালি। আওয়ামী লীগ কোনো কার্যকলাপের সাথে বাংলাদেশে বর্তমানে জড়িত নয়। তথাপি এই ১৬ মাস ইন্টারিম গভর্নমেন্টের সে অধীনে যে ছাত্রদের সমন্বয়ে যেভাবে উপদেষ্টা গঠন করা হয়েছিল, উপদেষ্টাদের কার্যকলাপ বাংলাদেশের মানুষ আমার মনে হয় যে সন্তুষ্ট নয়, এবং তারা একটা পরিবর্তন চাচ্ছে। এবং হানা ভোটের যে রাখা হয়েছে, সেখানে আমার মনে হয়েছে যে 50% লোক হানা ভোটের পক্ষে নয়, তারা এই ভোটটি চায় না। এটি একটা নির্বাচিত সরকার এসে তার জনগণের যে প্রত্যাশা মাফিক যে সংযোজন বিয়োজনের মাধ্যমে সংবিধানটিকে আরো শক্তিশালী করে তুলবে। কিন্তু সংবিধান একেবারে পরিবর্তন করে ৭১-এর মুক্তিযুদ্ধকে বাংলাদেশের ইতিহাস থেকে সরিয়ে দেওয়ার যে মানসিকতা রয়েছে গণভোটের মাধ্যমে, সেটি আমি আসলে বিরোধিতা করি। আমাকে যদি বলা হয় আপনি গণভোটে পক্ষে বিপক্ষে কুজাক ভোট দিবেন, আমি অবশ্যই গণভোটের বিপক্ষে অবস্থান করব। আপনারা সকলে ভালো থাকবেন।